হ্যালো এভরিওয়ান, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইমিডিয়েট একটু আগের অনলাইনে ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল। আমরা এটা একদম এক্সাম ওরিয়েন্টেড, যেভাবে নিউজ পেপার অ্যানালাইসিস করলে আমাদের সামনে যে ব্যাংকের ফোকাস রাইটিং এবং জন্য যেভাবে অ্যানালাইসিস করা প্রয়োজন, যেভাবে অ্যানালাইসিস করলে আমাদের ফোকাসের জন্য অনেক কিছু প্রিপারেশনস এবং বিশেষ করে আমরা ভোকাবুলারিটাকে ইমপ্রুভমেন্ট করতে পারি, সেন্টেন্স কনস্ট্রাকশনস, ওয়ার্ড অ্যানালাইসিস, বিভিন্ন কিছু। এই বিষয়গুলো আমরা একসাথে এখান থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট মাস্ট রিকগনাইজ উইমেন ফার্মার্স প্রপারলি। এই যে রিকগনাইজ হচ্ছে এখানে মেইন ভার্ব, এই অংশটা হচ্ছে দ্য মেইন ভার্ব। এটা কেন মেইন ভার্ব? মাস্ট এটা হচ্ছে একটা মডেল ভার্ব, মাস্ট হচ্ছে দ্য মডেল ভার্ব। মডেল ভার্বের পরও অবশ্যই মেইন ভার্বের বেস ফর্ম হয়। এটা হচ্ছে যে মেইন ভার্বের রুট ফর্ম বা বেস ফর্ম। তাছাড়া শব্দের পরে যদি আইএসই বা আইজেডি থাকলে সেটা হচ্ছে দ্য ভার্ব হয়। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে দ্য ভার্ব। আমরা রিকগনাইজের নাউন মনে করি, জানি রিকগনিশনস। সরকার অবশ্যই, সরকারকে স্বীকৃতি দিতে হবে উইমেন ফার্মার্স, মহিলা কৃষকদের প্রপারলি, যথাযথভাবে। এখানে যদি আমরা দেখি এই যে খাদেরকে দিতে হবে মহিলা কৃষকদের, তাহলে এটাকে, এটার পরবর্তী অংশটাকে আমরা কি দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি বিদে এটা হচ্ছে একটা অবজেক্ট। অবজেক্ট এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এখানে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা জানি সচরাচর উইমেন থেকে ওমেন, সিঙ্গুলার থেকে ফ্লোরাল করা হয়েছে, সেক্ষেত্রে এটা আমরা নাউন বলতে পারি। কিন্তু এখানে কিন্তু সেটা নাউন হয়নি, কারণ এখানে ফার্মার্স, উইমেনটা ফার্মার্সটাকে মডিফাই করেছে, তাই এখানে উইমেনটা হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কাজ করেছে। এই সেন্টেন্সের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টা আমরা শিখতে পেরেছি সেটা হচ্ছে দ্য এক্সেপশনাল। এটা তাহলে সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট, পরবর্তী অংশটা এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা হচ্ছে দ্য হাউ দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি। প্রপার থেকে প্রপারলি, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব। এবার এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স, একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট। এরপরে বলা হচ্ছে দিয়ার কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউট থেকে কন্ট্রিবিউশন সংযুক্ত করে নাউন করা হয়েছে। তাহলে এটা যদি নাউন হয়, দিয়ার হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ। প্রোনাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। তাদের অবদান ইন এগ্রিকালচার, কৃষির মধ্যে, মাস্ট ফাইনাইট ভার্ব। তাহলে এখন সাবজেক্ট হচ্ছে একদম ফুলটাই হচ্ছে দ্য সাবজেক্ট। এখানে একটা বিষয় আমরা লক্ষণীয় যেটা শিখতে পারি সেটা হচ্ছে দেখি আগের সেন্টেন্সের মধ্যে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এটাই হচ্ছে দ্য সাবজেক্ট, সাবজেক্ট একটা ওয়ার্ড, সেটা আমরা নাউন বলতে হবে। এখন হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব, যেহেতু মাস্ট তাহলে সাবজেক্ট কিন্তু একাধিক ওয়ার্ড। ফ্রেজ, সাবজেক্ট যখন একাধিক ওয়ার্ড তখন হচ্ছে যে এটাকে এখন বলতে হবে নাউন ফ্রেজ। এখান থেকে কী শেখা গেল? শেখা গেল যে একটা ওয়ার্ড সাবজেক্ট হলে সেটা নাউন বা প্রোনাউন, অপরপক্ষে যখন একাধিক ওয়ার্ড শব্দগুচ্ছ যখন সাবজেক্ট হবে সেক্ষেত্রে বলতে হবে নাউন, নাউন ফ্রেজ। অর্থাৎ এখান থেকে যেটা শেখা গেল, একটা সেন্টেন্স যখন আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যখন লিখব, সেন্টেন্স শুধু একটা ওয়ার্ড দিয়ে সাবজেক্ট লিখবে সেটা না, একটা ফ্রেজ দিয়েও কিন্তু আমরা সাবজেক্ট লিখতে পারি। তো ফ্রেজটা কীভাবে গঠন করব সেটা আমাদেরকে জানতে হবে। একাধিক ওয়ার্ড নিয়ে ফ্রেজটা গঠন করতে হবে। যেমন আমি যখন নাউন ফ্রেজ গঠন করেছি অ্যাডজেক্টিভ প্লাস, এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে এরপর আবার প্রেপোজিশন নাউন। মেন কিন্তু নাউন ফ্রেজের স্ট্রাকচার হচ্ছে যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অথবা ডবল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস পরবর্তীতে নাউন। এভাবে হচ্ছে যে নাউন ফ্রেজের গঠন হয়। নো লঙ্গার রিমেইন ইনভিজিবল, এই যে কৃষিতে তাদের অবদান কোনো মতেই হচ্ছে অদৃশ্যমান হওয়া যাবে না। এই যে এখানে মেইন ভার্ব হচ্ছে দ্য রিমেইন, আবার মডেল ভার্বের পরে মেইন ভার্বের বেস ফর্ম। রিমেইন এটা হচ্ছে একটা লিঙ্ক ইন ভার্ব। রিমেইন যেহেতু লিঙ্ক ইন ভার্বের পরেই সর্বদা অ্যাডজেক্টিভ হয়। এই ইনভিজিবল এটা হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ, তাই এখানে অ্যাডজেক্টিভ হয়েছে। এটা ভিজিবল থেকে ইনভিজিবল, এই ইন হচ্ছে একটা প্রেফিক্স, শব্দের আগে ইন থাকলে সেটা বিপরীত অর্থ হয়। এখানে আমরা জানি সচরাচর নোটা হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ হয়, কারণ নো অ্যাডজেক্টিভ কেন হয়? নোর পরে হচ্ছে দ্য নাউন হয়।
তাহলে নাউনের আগে কী হবে? নো অ্যাডজেক্টিভ হবে। কিন্তু এখানে লঙ্গার নিজে একটা অ্যাডভার্ব। অ্যাডভার্বের আগে কখনো অ্যাডজেক্টিভ হয় না, অ্যাডভার্বের আগে অ্যাডভার্ব হয়। নো, তাই এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। তার মানে নো লঙ্গার এটা হচ্ছে যে ফুলটাই হচ্ছে যে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার যদি বলতে চাই তাহলে বোঝাই গেল যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মেইন ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে। সেটাও আমরা শিখতে পেরেছি। এভাবেই আমরা মানে একদম ভিতরে যেভাবে বিন্যাস করলে, যেভাবে অ্যানালাইসিস করলে আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশন কীভাবে হয়, সেটা গ্রামারগুলো কীভাবে আমরা প্রয়োগ করতে পারি সেন্টেন্সে, সেন্টেন্স মেক আপ করতেই, এবং কখন আমরা সাবজেক্ট কীভাবে গঠন করতে পারি ইত্যাদি বিষয়গুলো এভাবে অ্যানালাইসিস করব। ভিতরে কী আছে একটু আমরা দেখব। ইট ইজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টিং। এই যে এটা একটা ক্লজ, এই দ্যাট হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে দ্যাট যেহেতু কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন হলে তাহলে বোঝা যাচ্ছে যে পরবর্তী ক্লজটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হয় নিশ্চিত বলতে হবে এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। একটা সেন্টেন্সে কোনটা সাবঅর্ডিনেট কোনটা প্রিন্সিপাল সেটা টোটালি ডিপেন্ড করবে কনজাংশনের উপরে। কনজাংশন যদি প্রথমে থাকে তাহলে প্রথমটা সাবঅর্ডিনেট, কনজাংশন যদি মাঝখানে থাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা পড়ে। একটা সাবঅর্ডিনেট ক্লজ যদি আমরা আইডেন্টিফিকেশন করতে পারি তাহলে নিশ্চিতভাবেই আমরা আগেরটা হচ্ছে আরেকটা এটা নিশ্চিত প্রিন্সিপাল ক্লজ। এখন আবার সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করা হয়: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এই যে ইট ইজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টিং, এটা খুবই গভীর শোকাহত হতাশার বিষয় যে এটা ফুলটা একটা হচ্ছে যে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা অ্যাডজেক্টিভ এবং ডিপলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজের স্ট্রাকচার কি? অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এটা মিলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অর্থাৎ এটা লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। তাহলে এই যে এটা সবচেয়ে হতাশার বিষয় কোনটা? এটা এই বিষয়টা কি? সেটা হচ্ছে যে এটা একটা কমপ্লিমেন্ট এবং এটা নাউন ক্লজ হিসেবে কাজ করেছে, কমপ্লিমেন্ট হিসেবে। এটা হচ্ছে একটা নাউন ক্লজ। তাহলে উইমেন্স কন্ট্রিবিউশনস, মহিলাদের অবদান, উইমেন্স, এই যে উইমেন্স মহিলাদের, অ্যাপোস্ট্রোপিয়াস মানে মহিলাদের অবদান, র বা এর, টু আওয়ার এগ্রিকালচারাল ওয়ার্কফোর্স, আমাদের যে কৃষিক্ষেত্রে, রিমেন্স, এই যে রিমেন্স হচ্ছে এখানে মেইন ভার্ব, লিঙ্কিং ভার্ব। আবার হচ্ছে একটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, লার্জলি অ্যাডভার্ব, ইনভিজিবল হচ্ছে যে অ্যাডজেক্টিভ। তাহলে আমি যেহেতু ফাইনাইট ভার্ব খুঁজে পেয়েছি, এই ক্লজটার ফাইনাইট ভার্ব হচ্ছে এটা রিমেন্স, তাহলে সাবজেক্ট আমি নিশ্চিত বলতে পারি একটা সেন্টেন্সের যদি ফাইনাইট ভার্ব খুঁজে পাই সাবজেক্ট কোনটা হবে সেটার আগের ফুল অংশটাই হচ্ছে যে উইমেন্স থেকে ফুল অংশটাই হচ্ছে যে সাবজেক্ট হচ্ছে যে একটা ফ্রেজ, এটা হচ্ছে আবার একটা নাউন ফ্রেজ। অর্থাৎ ফ্রেজ হচ্ছে এমনভাবে আমরা কন্ট্রিবিউট করবে, একাধিক ওয়ার্ড থাকবে, সাবজেক্ট যদি ফ্রেজ গঠন করি সেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, এটাই হচ্ছে যে ফ্রেজ। লার্জলি ইনভিজিবল, যে তাদের অবদান একদম অদৃশ্যমান, ইন অফিসিয়াল রেকর্ডস, অফিসিয়াল রেকর্ডস মানে হচ্ছে যে সরকারিভাবে যেটা, অ্যান্ড গভর্নমেন্ট সাপোর্ট সিস্টেমস, সরকারের যে স্বীকৃতি দেয়, সরকারের যে অনুদান দেয় সেটা থেকেও তারা বঞ্চিত, সেটা থেকেও তারা অদৃশ্যমান এখানে বলা হচ্ছে। এখানে সাপোর্ট এবার অ্যান্ডটা কিন্তু কনজাংশন, অ্যান্ডটা কনজাংশন হচ্ছে এখানে যেটা ফুলটা এটাই হচ্ছে একটা নাউন ফ্রেজ, এটা ফুলটাই হচ্ছে দ্য নাউন ফ্রেজ, এবং গভর্নমেন্ট সাপোর্ট সিস্টেম এটা হচ্ছে দ্য নাউন ফ্রেজ। এখানে কিন্তু সাপোর্টটা হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ অর্থে ইউজ করা হয়েছে কারণ সিস্টেম হচ্ছে এখানে নাউন। এরপরে যদি দেখি আ রিসেন্ট রিপোর্ট বাই দ্য দিস ডেইলি রিভিল মানে প্রকাশ করা, এটা হয়তো আপনারা জানেন, ফাইনাইট ভার্ব। দ্যাট আবার একটা কনজাংশন, ডিসপাইট সত্য, যেটা একটা সচরাচর প্রেপোজিশন হিসেবে ব্যবহার করা হয়, ডিসপাইট প্রেপোজিশন। আন্ডারটেকিং এক্সটেন্সিভ
আন্ডারটেকিং মানে গ্রহণ করা, এক্সটেন্সিভ বাহ্যিক যেটা দৃশ্যমান, পরিশ্রমী এরকম। এগ্রিকালচারাল লেবার অর্থাৎ তাদের কৃষিশ্রম বাহ্যিকভাবে গ্রহণ করা সত্ত্বেও এই যে ফুলটা এটা সত্য, এটা ফুলটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ দ্যাটের আগে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, দ্যাটের পরে এটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের আগে একটা ক্লজের আগে বা সেন্টেন্সের আগে প্রেপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা প্রেপোজিশনাল ফ্রেজ কীভাবে বুঝাচ্ছি, এটা যেহেতু প্রেপোজিশনের পরেও কিন্তু এখানে এটা হচ্ছে আমরা প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে বিধ এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। অন্যদিকে এটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে, বিপরীত ধারণা বোঝাচ্ছে, কন্ট্রাস্ট বোঝালে সেটা আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। এটা কিন্তু আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ বললেও ভুল হবে না। ওকে, এখন আমরা এই পরবর্তী ক্লজের কিন্তু সাবজেক্ট খুঁজে পাই নাই। সাবজেক্ট ততক্ষণ খুঁজে পাবো না যতক্ষণ আমরা ফাইনাইট ভার্ব খুঁজে পাচ্ছি না। মোস্ট উইমেন অধিকাংশ মহিলা, আর এই যে আরটা হচ্ছে এখানে মেইন ভার্ব ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করেছে, তাহলে মোস্ট উইমেন হচ্ছে যে সাবজেক্ট। এই যে সাবজেক্টের আগে তাহলে বুঝতে পেরেছি আমরা প্রেপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করা হতে পারে। স্টিল নট অফিসিয়ালি এখনও রিকগনাইজ করা হয়নি, প্যাসিভ সেন্টেন্স রিকগনাইজ হবে অন্যের মাধ্যমে। অ্যাজ ফার্মার্স, অ্যাজ এখানে হচ্ছে যে কনজাংশন না, অ্যাজ এখানে প্রেপোজিশন, কারণ এটার পর একটা শুধু নাউন আছে। তাহলে বোঝা যাচ্ছে দেখে আর রিসেন্ট রিপোর্ট বাই ডেইলি রিভিল, একটা সম্প্রতি সংবাদপত্র কর্তৃক যে রিপোর্ট প্রতিবেদন প্রকাশ হয়েছে সেটা অনুসারে বলা যাচ্ছে যে ডিসপাইট আন্ডারটেকিং এক্সটেন্সিভ এগ্রিকালচারাল লেবার, তাদের এই দৃশ্যমান পরিশ্রম এই পেশাটা গ্রহণ করা সত্ত্বেও মোস্ট উইমেন আর স্টিল নট অফিসিয়ালি রিকগনাইজ এজ এ ফার্মার, বেশিরভাগ মহিলাকে এখনও পর্যন্ত সরকারিভাবে কৃষক হিসাবে স্বীকৃতি দেয়নি, এভাবে বলা হচ্ছে। তাহলে এই যে রিসেন্ট থেকে রিসেন্ট রিপোর্ট রিভিল, এটা হচ্ছে যে একটা প্রিন্সিপাল ক্লজ, দ্যাটের পর এটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা হচ্ছে যে বলতে পারি আমরা এটা হচ্ছে যে একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে যে একটা কমপ্লেক্স সেন্টেন্স। পরবর্তীতে বলা হচ্ছে দিস এক্সক্লুশন মানে যেটাকে বর্জন করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, যেটা আমরা ডিলিট বলতে পারি, যেটা লেফট বলতে পারি। তাহলে এই যে পারসিস্ট বিদ্যমান থাকা, চলমান থাকা, ফাইনাইট ভার্ব, দিস এক্সক্লুশন হচ্ছে যে সাবজেক্ট নাউন ফ্রেজ, এক্সক্লুশন নাউন, দিস হচ্ছে এটা একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটা এখনও চলমান আছে ইভেন দো এ কনজাংশনাল ফ্রেজ, অর্থাৎ কনজাংশন সাবঅর্ডিনেটিং কনজাংশন। উইমেন নাও আউট নাম্বার ম্যান, এখানে কিন্তু আউট নাম্বার ভার্ব অর্থে ইউজ করা হয়েছে। আউট নাম্বার মানে হচ্ছে যেটা আউট নাম্বার, ম্যান মানে পুরুষকে অতিক্রম করেছে, অর্থাৎ উইমেনের সংখ্যা পুরুষকে ছাড়িয়ে গিয়েছে। এখানে দেখেন আমি যদি একটু মুছে যদি দেখাই, একটু খেয়াল করবেন, একটু প্রত্যেকটা পয়েন্টে দেখেন, তাহলে আপনি ফোকাস রাইটিংয়ে কোথায় আপনাকে কিভাবে ফোকাস করে লিখতে হবে, কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সেন্টেন্সটা আমাকে তৈরি করতে হবে, কোন গ্রামারটা কীভাবে প্রয়োগ করা হয়েছে, কীভাবে সেন্টেন্সটা শুরু হয়েছে, বিষয়গুলো বুঝবেন। এই যে এটাই হচ্ছে একটা, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, ইভেন দো হচ্ছে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই যে এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ আউট নাম্বার মানে সংখ্যাকে অতিক্রম করা, এটা একটা ভার্ব অর্থে ইউজ করা হয়েছে, পুরুষের সংখ্যাকে অতিক্রম করেছে। এটার অর্থ হচ্ছে এই যে নারীদের কৃষকের সংখ্যা পুরুষদের চেয়ে আরও অনেক বেশি। ইন এগ্রিকালচারাল লেবার ন্যাশন ওয়াইড, সমগ্র জাতিতে মানে সমগ্র দেশে, ন্যাশন ওয়াইড মানে এখানে কিন্তু দেশকে ইন্ডিকেট করেছে। উইথ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুসারে 2024 লেবার ফোর্স সার্ভে রেকর্ডিং 1.7 crore women in the sector কম্পেয়ারের পরে সবসময় 2 হয়, 1.3 crore men। যাহলে দেখেন যেখানে 1.7 কোটি হচ্ছে যে মহিলা কৃষক, সেখানে যদি পুরুষদের সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে পুরুষের সংখ্যা মাত্র 1.3। তাহলে বোঝা যাচ্ছে কেন মহিলার সংখ্যা পুরুষকে অতিক্রম করে গিয়েছে। এটা ফুলটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, মেইন ক্লজ
পরবর্তীতে এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ দেখা যাচ্ছে। এখানে কম্পেয়ার নিয়ে যদি একটু কথা বলি, কম্পেয়ারের পরে দুইটা প্রিপোজিশন হয়, একটা কম্পেয়ার টু আর একটা কম্পেয়ার উইথ। কম্পেয়ার টু মানে ভিন্ন জিনিসের সাথে তুলনা করা, যেমন পুরুষ আর মহিলা সম্পূর্ণ ভিন্ন। আর কম্পেয়ার উইথ মানে হচ্ছে যে সেম জিনিসের সাথে তুলনা করলে সেটা কম্পেয়ার উইথ। এখানে যেটা আমি আলোচনা করতে চেয়েছি সেটা হচ্ছে যে হিন্টস দিতে যাচ্ছি, লেখাকে অর্গানাইজ করতে, লেখাকে ইনফরমেটিভ করতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কমলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ইডিয়ম ব্যবহার করা। এগুলো যখন সেন্টেন্সের মধ্যে যখন ইউজ করা হয়, সেন্টেন্সটা এক ধরনের একটা মেটাফরিক্যাল মিনিং প্রকাশ করে, একটা বাক্যে ভাষা এটাকে অনেক অলংকার সমৃদ্ধ করে, তথ্যবহুল করে, যেটা শব্দবহুল করে তোলে। ওয়াই, কেন, দেন আর দে স্টিল ডিনাইড, প্যাসিভ সেন্টেন্স, মানে তাদেরকে অস্বীকার কেন করা হয়, ইগনোর কেন করা হয়। ডিনাইড মানে আমরা বলতে পারি ইগনোর সিনোনিম হিসাবে। ডিউ রিকগনিশনস, এখানে আমরা জানি ডিউ টু মানে হচ্ছে যে কারণে, কিন্তু ডিউ মানে এখানে যথাযথ বুঝিয়েছে, যেটা রাইটফুল। রিকগনিশন, ওই যে প্রথমেই বলেছিলাম রিকগনাইজ থেকে রিকগনিশন, ভার্ব থেকে নাউন। এখন এই ডিউটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে রিকগনিশন নাউন হবে। কেন তাদেরকে এই যে যথাযথ স্বীকৃতি থেকে বাদ দেওয়া হয়েছে, ইগনোর করা হয়েছে, অস্বীকার করা হয়েছে। এখানে ডিনাইট হচ্ছে যে ভার্বের ফিফি ফর্ম, এটা হচ্ছে যে মেইন ভার্ব, আর হচ্ছে যে এখানে অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের পরে মেইন ভার্বের ফিফি ফর্ম, এটা হচ্ছে আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস না। এম ইজারের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকতো তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা প্যাসিভ অর্থে প্রকাশ করেছে। এগুলোর পরে যখন ফিফি ফর্ম থাকবে তখন প্যাসিভ। এবং আরেকটা বিষয়, এই যে আর দে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব, তার মানে এটা ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এভাবে হয়ে থাকে। পরবর্তীতে যদি আমরা দেখি, পরবর্তীতে বলা হচ্ছে আওয়ার রিপোর্টার, আবার একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। রিপোর্টার আমাদের প্রতিবেদক, আমাদের সংবাদদাতা, রিপোর্ট থেকে রিপোর্টার। এই যে ভার্ব থেকে নাউন, বা রিপোর্ট আবার নাউনও হয়, শব্দের পরে যদি ইয়ার ও আর ডবল ই সাফিক্সগুলো থাকে, এগুলো ব্যক্তিবাচক, কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করবে। নাউন, রিসেন্টলি সম্প্রতি, এটা একটা অ্যাডভার্ব। ভিজিটেড পরিদর্শন করেছিল, মোর দেন আ ডজন ভিলেজেস। মোর একটা কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্মের পরে দেন হয়, এই যে দেন, এটা একটা যেটা কনজাংশন হিসেবে প্রিপোজিশন হিসেবে ইউজ করা হয়েছে। আর ডজন ভিলেজেস, যেটা ডজনের চেয়ে বেশি গ্রামে। ইন নিকলি পেজিল অফ কিশোরগঞ্জ, এই যে অ্যান্ড ফুলটা আমরা এটা একটা মেইন ক্লজ। কেন মেইন ক্লজ? অ্যান্ড হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন দুইটা প্রিন্সিপাল বা মেইন ক্লজকে যুক্ত করে, তাহলে আরেকটা পাচ্ছি ফাউন্ড, এটা একটা মেইন ক্লজ, এটা একটা মেইন ক্লজ পেয়েছি। দ্যাট যেটি, উইমেন শোল্ডার এক্সস্টিং রেসপন্সিবিলিটি থ্রু আউট দ্য এগ্রিকালচারাল সাইকেল। এই যে উইমেন আবার একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং উইমেন হচ্ছে দ্য সাবজেক্ট, আবার একটা ক্লজ। মানে কনজাংশন থাকা মানে পরবর্তীতে ক্লজ, ক্লজ থাকা মানে ভার্ব না থাকলে ক্লজ হবে না। সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এই যে শোল্ডার মানে আমরা বুঝি কাঁধকে বুঝাই, আমাদের এই কাঁধটাকে, কিন্তু এখানে শোল্ডার মানে দায়িত্ব গ্রহণ করা, অর্থাৎ শোল্ডারের সাথে দায়িত্ব গ্রহণের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে একটা ম্যাটাফর, রূপ করতে ব্যবহার করা হয়েছে, ম্যাটাফরিক্যাল মিনিং। অর্থাৎ কাঁধে নেওয়া মানে দায়িত্ব গ্রহণ করা, কাঁধের সাথে সরাসরি অর্থ না বুঝিয়ে এটাকে রেসপন্সিবিলিটির সাথে কম্পেয়ার করা হয়েছে, এই জন্য এটা একটা ম্যাটাফর। এক্সস্টিং ক্লান্তিকর, পরিশ্রমী, কঠিন, রেসপন্সিবিলিটিস যেটা অনেক কঠিন ক্লান্তিকর দায়িত্ব তারা গ্রহণ করেছে, কাঁধে নিয়েছে। থ্রো আউট ডবল প্রিপোজিশন, সমগ্র বোঝাতে। দ্য এগ্রিকালচারাল সাইকেল, যেটা এগ্রিকালচারাল সাইকেল মানে কৃষিকাজের জন্য যত ধরনের কাজ আছে সবগুলোকে এগ্রিকালচারাল সাইকেল বলা হচ্ছে। যেমন ফ্রম ইরিগেশন, সেচ থেকে শুরু করে
অ্যান্ড উইডিন যেটা আগাছা পরিষ্কার করা, তার মধ্যে হচ্ছে যে ট্রেশিং মাড়াই করা। তার মানে ফ্রম টু, এই ফ্রম আর টুর মাধ্যমে বোঝাবে সবসময় পরে নাউন এরপরও নাউন। থেকে পর্যন্ত বোঝাতে, থেকে পর্যন্ত বোঝাতে ফ্রম এবং টু হবে। অর্থাৎ তারা শ্বাস থেকে আগাছা পরিষ্কার করা শুরু থেকে একদম মাড়াই করা পর্যন্ত। যেমন ড্রাইং শুকানো, গ্রেন স্টোরেজ যেটা শস্যগুলো হচ্ছে সংরক্ষণ করা, অ্যালং সাইড পাশাপাশি দেয়ার হাউস হোল্ড ডিউটিস তাদের বাসাবাড়ির কাজ করার সাথে। তাহলে সেন্টেন্সটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এই সেন্টেন্সটা হচ্ছে যে এতটুকু। দেখেন একটা সেন্টেন্স কত বড় হতে পারে, কয়টা ক্লজ হয়েছে। প্রথমে যদি দেখি, এটা হচ্ছে যে একটা মেইন ক্লজ। অ্যান্ডের ফলে যেহেতু এটা ফাইনাইট ভার্ব খুঁজে পাওয়া গিয়েছে, এটা একটা মেইন ক্লজ, তাহলে দুইটা মেইন ক্লজ। যেমন এটা হচ্ছে যে একটা সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ যে সেন্টেন্সে একাধিক মেইন ক্লজ থাকবে, একটা বা যদি একাধিক মেইন ক্লজ থাকে, সাবঅর্ডিনেট ক্লজ একটা থাকুক বা না থাকুক, তখন সেন্টেন্সটা হচ্ছে যে এটা হচ্ছে যে একটা কম্পাউন্ড সেন্টেন্স। এটা হচ্ছে যে একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে বুঝতে পেরেছেন কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লজ, দুইয়ের অধিক প্রিন্সিপাল ক্লজ, আবার একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকার পরে আবার একটা সচরাচর সাবঅর্ডিনেট ক্লজও থাকতে পারে। এরপরে বলা হচ্ছে ডিউরিং রিসেন্ট আনটাইমলি। ডিউরিং এটা একটা প্রেপোজিশনস, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশন যেহেতু আছে, প্রেপোজিশন থাকলেই যে প্রেপোজিশনাল ফ্রেজ বলতে হবে সেটা না। রিসেন্ট আনটাইমলি রেইনস যখন অসময়ী বৃষ্টি, অ্যান্ড ফ্লাশ মানে হচ্ছে দেখি সাডেন যেটা হঠাৎ বন্যা, তার মানে হঠাৎ বৃষ্টি এবং হঠাৎ বন্যার সময়ে, তার মানে প্রেপোজিশন দ্বারা শুরু হওয়া সত্ত্বেও এখানে বুঝিয়েছে হয়েন দ্বারা। সো এটা প্রেপোজিশনাল ফ্রেজ বলা যাবে না, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হয়েন দ্বারা প্রশ্ন করলে যেটা পায় সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দে অলসো টুক তারা আরও নিয়েছে, অলসো মানে আরও, ফার্স্ট টেন্স টেক থেকে টুক অন দ্য বার্ডেন যে বোঝা, অফ প্রিজার্ভিং প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, টু ছাড়া বাকি সকল প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। ড্যামেজ ক্রপস যেগুলো হচ্ছে নষ্ট হয়ে যাওয়া ফসল সংরক্ষণ করার সে দায়িত্ব তো তারা নিয়েছে। এখানে বার্ডেন মানে বোঝা না, বার্ডেন মানে হচ্ছে দায়িত্ব গ্রহণ করা, রেসপন্সিবিলিটিকে ইন্ডিকেট করেছে অ্যাকচুয়ালি। ওয়াইলের পরে যখন সাবজেক্ট থাকে তখন ওয়াইল কনজাংশন, কারণ ওয়াইলের পরে সাবজেক্ট দিয়ে শুরু হলে তখন ক্লজ। ওয়াইলের পরে যখন সাবজেক্ট থাকবে না, সরাসরি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হবে, তখন ওয়াইল হচ্ছে একটা প্রেপোজিশনের কাজ করবে, তখন ডিউরিংয়ের কাজ করবে প্রেপোজিশন। কন্টিনিউইং টু ম্যানেজ চলমান আছে, টু ম্যানেজ ব্যবস্থা করা, ইনফিনিটিভ। ডোমেস্টিক রেসপন্সিবিলিটি তাদের বাসার যে দায়িত্বগুলো এগুলো গ্রহণ করার সাথে সাথে এগুলোর পাশাপাশি তারা কিন্তু নষ্ট হয়ে যাওয়া ফসল সংরক্ষণের দায়িত্ব কিন্তু তারা গ্রহণ করেছে। এভাবেই যদি নিউজ পেপারকে অ্যানালাইসিস করেন, সামনে যে রিটেন আপনাদের সিনিয়র অফিসার জেনারেলের জন্য যেটা রিটেন বা ফোকাস টাইটেলের প্র্যাকটিসের জন্য আপনি যেভাবে নির্দিষ্ট বই থেকে নির্দিষ্ট হচ্ছে যে টপিক বেস প্রস্তুতি নেবেন ভালো কথা, কিন্তু আমি বলবো এটার পাশাপাশি রেগুলার নিউজ পেপার যে গুরুত্বপূর্ণ অপিনিয়ন, এডিটোরিয়াল, রিপোর্ট প্রতিদিন একটা করে ট্রান্সলেশন করেন। তাহলে এখান থেকে কি হচ্ছে, এখান থেকে হচ্ছে আপনার ট্রান্সলেশন প্র্যাকটিস হচ্ছে, এখান থেকে গ্রামারগুলার সঠিকভাবে ইউজ করার প্র্যাকটিস হচ্ছে, কীভাবে একটা কম্প্রিহেনশন প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে, কীভাবে নির্দিষ্ট কোন লাইনকে ফোকাস করে লিখতে হবে সেটা প্র্যাকটিস হচ্ছে, এবং একটা সেন্টেন্স কীভাবে বিল্ড আপ করবেন ফ্রি হ্যান্ড রাইটিং সেটাও কিন্তু প্র্যাকটিস হচ্ছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি এভাবে ধারাবাহিকভাবেই আমি ক্লাস দেব, আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার প্রোফাইলটি ফলো করে আমার সাথে থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।